আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছ? এভরিবডি হিয়ার মি? হ্যাঁ, লিপিকা সরকার কিছু বলবে? লিপিকা সরকার। तो आए ना पता है। ওকে, তো আমরা প্রথমেই গুড ইভিনিং সবাইকে। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। তো প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি। আই এম ডক্টর অরুণাভ ঘোষ। আমি অরুণাভ স্যার। আমি তোমাদের ইভিএস পড়াবো, অর্থাৎ ইভিএস পড়ানো, ইভিএস এর যে তোমাদের এনভায়রনমেন্টাল যে স্টাডিজ যে প্রাইমারিতে তোমাদের রয়েছে সিলেবাস একটা পার্ট, তো সেই বিষয়বস্তু নিয়ে তোমাদেরকে পড়াবো আমি। তো পড়ানোর আগে তোমাদের কতগুলো জিনিসকে জানতে হবে এবং বুঝতে হবে। তো প্রথমেই বলছি, আমরা ইপির পক্ষ থেকে অসংখ্য সবাইকে ধন্যবাদ তোমরা পার্টিসিপেট করার জন্য ডেমো ক্লাসে। আমি এই ইনস্টিটিউশনের সাথে গত প্রায় 3-4 বছর ধরে যুক্ত এবং আমাদের সাকসেস রেট কিন্তু যথেষ্টই ভালো। আমাদের আরপিইপি যে এডুকেশন যে সেন্টার, তার সাকসেস রেট কিন্তু যথেষ্টই ভালো। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা কানাঘুষো শুনেছ যে 2023 সালে যে প্রাইমারি টেটটি পরীক্ষা হয়েছিল, তাতে কিন্তু আমার ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ এই যে প্রশ্ন কিন্তু যথেষ্ট হার্ড ছিল, কিন্তু আমাদের স্টুডেন্টকে কিন্তু কতটা বেশি কিন্তু হ্যাম্পার হতে হয়নি। কেননা যা কোশ্চেন এসছে, যে স্ট্যান্ডার্ডিটি কোশ্চেন তোমরা দেখেছো, যে ধরনের প্রশ্ন তোমরা দেখেছো বা ফলো আপ করেছো, তার 70% কিন্তু আমার পড়ানোর মধ্যে থেকে এসছে। তার 70% কিন্তু আমার পড়ানোর মধ্যে থেকে এসছে। এবং 2022-এ যে টেট প্রশ্ন এসেছিল ইভিএস এর, তার 100% কিন্তু আমার পড়ানোর মধ্যে থেকে এসেছিল। তাহলে বুঝতেই পারছো যে আমাদের পড়ানোর ধরনটা কিন্তু অন্যরকম। আমাদের পড়ানোর ধরন কিন্তু অন্যান্য যে কোচিং সেন্টার আছে বা অন্যান্য যে সেন্টার আছে তাদের মতো নয়। আমি যেটা পড়াই একদম ইন ডিটেলে পড়াই। তোমাদের প্রত্যেকটা সিলেবাস, সে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী যে সিলেবাসের যে টপিক, সেই টপিক কিন্তু আমি ধরে ধরে পড়াবো। একদম ইন ডেপথে গিয়ে যতটা পারবো ইন ডেপথে গিয়ে আমি পড়াশোনা পড়াবো এবং যত ধরনের প্রশ্ন করা যায় বা আসতে পারে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা বিষয়ের সাথে হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু এমসিকিউ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। দেখো, এমসিকিউ তুমি কত পড়বে? 1000 পড়বে, 2000 পড়বে, 5000 পড়বে, এর বেশি তো তুমি পড়তে পারবে না। তাহলে কোনটা ভালো? এমসিকিউ পড়া ভালো, শুধুমাত্র এমসিকিউ বেস পড়া ভালো, না যদি আমি সাবজেক্টটা ভালো করে পড়ি, প্রত্যেকটা সিলেবাসের যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে যদি ধরে ধরে আমরা পড়ি, তাহলে কোনটা বেটার হবে? সেই টপিক রিলেটেড যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, আমরা যে ধরনের প্রশ্ন আসুক না কেন, আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা সহজভাবে কিন্তু অ্যান্সারটা ঠিকঠাক করে আসতে পারবো। আমি জোর দিচ্ছি পেডাগোগি। দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে কন্টেন্ট পোর্শন আছে ইভিএস এ, আর একটা হচ্ছে পেডাগোগি পোর্শন আছে। এখন এই পেডাগোগি প্রশ্নের ক্ষেত্রে পেডাগোগি তোমাকে পড়তে গেলে কন্টেন্ট থেকে যেটা বেশি টাফ সেটা হচ্ছে পেডাগোগি। সেই পেডাগোগি সাবজেক্টটা সেই পেডাগোগি যখন টপিকগুলো আমরা পড়াবো,
বা তোমাকে যখন পড়তে হবে, ইন ডেপথে, ইন ডিটেলে কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু তুমি পেডাগোগি অ্যান্সার করতে পারবে না। ধরো আমি সাপোজ তোমাকে 10টা প্রশ্ন দিলাম পেডাগোগি থেকে, বা 50টা কোশ্চেন দিয়ে বললাম যে এই 50টা কোশ্চেন থেকে তোমাদের পেডাগোগি প্রশ্ন আসবে, কখনো আসতে হতে পারে না। পেডাগোগি কোশ্চেনটা হচ্ছে টোটাল বেসিক কনসেপ্ট, অর্থাৎ যেটা পেডাগোগি মানে হচ্ছে টিচিং লার্নিং প্রসেসের সাথে যুক্ত আছে, টিচিং প্রসেসের সাথে যুক্ত আছে। তাহলে এখানে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসবে, এখানে প্রশ্ন কিন্তু ডাইরেক্ট আসবে না, ইনডাইরেক্ট আসতে পারে, আবার ডাইরেক্টও আসতে পারে মেবি। তো তার জন্য কি করতে হবে, তার জন্য কিন্তু তোমাদের পড়তে হবে, কিন্তু ডিটেল পড়তে হবে, একদম ইন ডেপথে কি পড়তে হবে, যাতে আমরা সমস্ত বিষয়বস্তুগুলোকে আমরা যাতে আমাদের কাছে বিষয়বস্তুগুলো যেন ক্লিয়ার আইডিয়া থাকে। আজকে ক্লিয়ার আইডিয়া না থাকলে কিন্তু আমরা কিন্তু প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবো না। ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের প্রাইমারি টেটের যে প্রত্যেকটা যে অ্যান্সার পেপার আছে, অ্যান্সারগুলোকে আমি ইন ডিটেলে আলোচনা করেছি, এবং যে কোশ্চেন ওয়াইজ যে আমি অ্যানালাইসিস করে দিয়েছি, সেখান থেকে অ্যানালাইসিস করতে গিয়ে আমার যা প্রিভিয়াস স্টুডেন্ট, যদি এখানে কেউ থেকে থাকো, তারা ভালো করে জানো যে অরুণাভ স্যার কিভাবে পড়ায় এবং আরপিইপি এডুকেশন কিভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে গাইড করে। ঠিক আছে, চলো আজকে তোমাদের একটা খুব ইন্টারেস্টিং টপিক তোমাদের আমি পড়াবো। সে পড়ানোর আগে আমি তোমাদেরকে একটা বিষয় দেখাতে চাইছি, সেটা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে এই যে প্রাইমারি টেটের টোটাল সিলেবাসটা ভালো করে দেখো। এটা হচ্ছে প্রাইমারি টেটের সিলেবাস। এখানে কিন্তু তুমি যে প্রত্যেকটা যে টপিক গুলো দেখছো, যেমন বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্টস, ইকোলজি, ইকোসিস্টেম, ফুড চেন, অ্যাটমসফিয়ার, ল্যান্ড অ্যান্ড ওয়াটার, প্রত্যেকটা যে টপিক গুলো দেখছো, প্রত্যেকটা টপিক কিন্তু আমরা একদম ডিটেলে আলোচনা করে ধরে ধরে পড়াবো, একদম ধরে ধরে সেই টপিক কিন্তু একদম আমরা যেভাবে আমরা নোট পড়ি সেভাবে পড়াবো একদম। তো আজকে এটা হচ্ছে সিলেবাস তোমাদের, যেমন এখানে পেডাগোগি থেকে যে সিলেবাস, আমি তোমাদের আজকে একটা বিষয় তোমাদেরকে আমি আলোচনা করব, কিভাবে আমরা পড়াই, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশন। এই জিনিসটা তোমাদের আজকে আমি একটু আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতিবার প্রশ্ন এসছে, গেল বড় প্রশ্ন এসছে, তার আগের বছরে প্রশ্ন এসছে, এবং এই বছর আসবে, পরের বছরে প্রশ্ন আসবে এই প্রশ্নটা থেকে। তো চলো শুরু করি আমরা যে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশন, এটা বলতে আমরা কি বুঝি। দেখো, দুটো মানেই কিন্তু অ্যাসেসমেন্টকেও আমরা যেমন বলতে পারি মূল্যায়ন, তেমনি ইভালুয়েশনকে কিন্তু আমরা বলতে পারি মূল্যায়ন। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ সবাই, স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে না? হ্যাঁ, প্রেজেন্টিং তো হচ্ছে। হ্যাঁ, বেশ, ভেরি গুড। আমি এখানে একটু জাস্ট এই বিষয়টা আগে একটু দেখি বুঝিয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি আরো বিস্তারিত আলোচনা করছি। দেখো, এই যে ইভালুয়েশন আর অ্যাসেসমেন্ট, এই জিনিসটা কনসেপ্টটা কি? ইভালুয়েশন মানেও কিন্তু মূল্যায়ন, আবার অ্যাসেসমেন্ট মানেও কিন্তু মূল্যায়ন। এর ইংলিশ টার্মটা তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে, যে অ্যাসেসমেন্টটা কি আর ইভালুয়েশনটা কি। দেখো, যদি আমি প্রথমে অ্যাসেসমেন্ট নিয়ে যদি দেখি, আমরা মূল্যায়ন, যে অ্যাসেসমেন্ট যেটা মূল্যায়নের কথা আমি যেটা তোমাদের বলি, সেটা হচ্ছে ইউর ক্যাপাসিটি, তোমার কর্মদক্ষতা। দ্য অ্যাসেসমেন্ট হচ্ছে ইজ এ প্রসেস ফর কালেক্টিং of the ডাটা
অর্থাৎ ডেটা সংকলন, ডেটা মানে হচ্ছে তথ্য, তথ্যগুলোকে সম্পর্কিত কার্যক্ষমতা করার একটা প্রক্রিয়া। তাই অ্যাসেসমেন্ট ইজ এ প্রসেস ফর কালেকশন অফ ডেটা টু নো দ্য স্টুডেন্টস অ্যাবিলিটি, অর্থাৎ স্টুডেন্টকে সক্ষমতা বিষয়গুলোকে জানার জন্যই কিন্তু আমাদের, হ্যাঁ একটু জুম করে দিচ্ছি একটু, ব্যাপারে জানার জন্যই ব্যাপারে হচ্ছে একটা প্রক্রিয়া। অর্থাৎ অ্যাসেসমেন্ট কিন্তু একটা প্রসেস, অ্যাসেসমেন্ট কিন্তু একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা স্টুডেন্টের কাছ থেকে কিছু তথ্যগুলো সংগ্রহ করে তার কার্যক্ষমতাকে আমরা বিচার করব। এটা গেল হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট। অপরদিকে যদি ইভালুয়েশনে দেখে যায়, ইভালুয়েশনটা এর আসপেক্টটা কিন্তু ব্রড আসপেক্ট। ইভালুয়েশন মানেও কিন্তু মূল্যায়ন, কিন্তু এটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অ্যাসেসমেন্ট কিন্তু সবসময় মনে রাখবে সংকীর্ণ, ন্যারো সেন্সে। অ্যাসেসমেন্টস ইজ এ টার্ম দ্যাট আর ইউজ ইন ন্যারো সেন্স, বাট ইভালুয়েশন বা মূল্যায়ন কিন্তু শিক্ষার্থীদের বৃহৎ আসপেক্ট, বৃহত্তর আসপেক্টের উদ্দেশ্যে কিন্তু ব্যবহৃত হচ্ছে। তার কারণ ইভালুয়েশন কিন্তু স্টুডেন্টদেরকে আমাদের অলরাউন্ড সার্বিক দিকটা কিন্তু মেজার করা হয়। Evaluation is a process to measure the all-round aspects of the students. অর্থাৎ স্টুডেন্টের সার্বিক দিকটাকে যখন আমরা মেজার করব তখন সেটা হচ্ছে ইভালুয়েশন। এখন প্রশ্ন করতেই পারে, স্যার অল অ্যাসপেক্টস বলতে কি বুঝিচ্ছি? দেখো, আমরা আসপেক্টকে বলতে, যেহেতু আমাদের ইভালুয়েশনের ক্ষেত্রে আছে, আমরা এখানে ডেভেলপমেন্টকে বোঝাবো, তার একাডেমিক ডেভেলপমেন্ট এবং তার বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট। আমরা যখন ইভালুয়েশন করাবো আমরা দুটো আসপেক্টকে আমরা বিচার করব, একটা হচ্ছে একাডেমিক আসপেক্ট আর একটা হচ্ছে তার বিহেভিয়ারাল আসপেক্ট। বিহেভিয়ার মানে হচ্ছে তার আচরণগত উদ্দেশ্য এবং তার শিক্ষাগত উদ্দেশ্য দিক। বিহেভিয়ার তার আচরণগত দিক এবং তার শিক্ষাগত দিক, এই টোটাল দিকটা কিন্তু আমরা বিচার করব। এই বিচার করার পর আমরা তাদেরকে গ্রেডিং দেব, প্রমোট করব ক্লাসে, অর্থাৎ একটা ক্লাস থেকে অন্য ক্লাসে জানার জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ইভালুয়েশন। আশা করি বুঝতে পেরেছো ইভালুয়েশন আর অ্যাসেসমেন্টের মধ্যে মানে পার্থক্যটা কি। হ্যাঁ বলো, কে প্রশ্ন করতে চাইছে বলো? কেউ কিছু প্রশ্ন করতে চাইছো তাহলে উত্তর দিতে পারো। কারোর প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। প্রথমে কনসেপ্টটা দেখো ক্লিয়ার হয়েছে কিনা, একটু আমাকে চ্যাট বক্সে মেসেজ করবে প্রত্যেকে, ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা। তারপর আমি আরো ব্রড সেন্সে যাব। তাহলে কি বললাম, মূল্যায়নটা হচ্ছে শিক্ষার্থীদের সার্বিক দিকটা বিচার করা হয় এবং বিচার করে তাদেরকে গ্রেডিং বা প্রমোট করা হয়। অর্থাৎ গ্রেডিং এর জন্য, গ্রেডিং এর উদ্দেশ্যে বা তার প্রমোশনের উদ্দেশ্যে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটা হচ্ছে মূল্যায়ন। অর্থাৎ এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক দিকটি বিচার করা হয়। সার্বিক দিক আমি বলেছিলাম যে সার্বিক দিক মানে দুটো আসপেক্ট থাকে, একটা হচ্ছে তার একাডেমিক দিক মানে তার শিক্ষাগত দিক, আর একটা তার গুণগত, একটা হচ্ছে তার বিহেভিয়ারাল দিক, তার আচরণগত দিক। এই দুটো দিককে কিন্তু আমরা বিচার করবো ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা একটা পিডিএফ দেখে পড়াই। পিডিএফ আমরা আসছি, পিডিএফে আমরা আসছি। দেখো, দেখো এখানে আমি বলেছিলাম, আমি সেই কথাটাই আমি এখানে বলেছি যে মূল্যায়নটা কি বলতে চাইছি, যে মূল্যায়ন হলো শিক্ষার্থীদের শেখার এবং বিকাশ সম্পর্কে অনুমান করার পদ্ধতিগত ভিত্তি। আমি বলেছিলাম যে আমি বারবার করে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কিন্তু ইংলিশ টার্মটাও দেবে, অ্যাসেসমেন্ট ইজ এ প্রসেস, যে একটা
পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের ডেভেলপমেন্টটাকে অনুমান করব, আমরা তার কর্মদক্ষতাকে অনুমান করতে পারবো। ঠিক আছে, সেটাই কিন্তু আমি এখানে বলেছি। আমি অনুমান করার পদ্ধতি করে বিকাশ, শেখার এবং বিকাশ সম্পর্কে দুটো জিনিস, অর্থাৎ তার লার্নিং এবং তার সাথে ডেভেলপমেন্ট, এই দুটো দিককে যখন বিচার করব, তার মানে হচ্ছে তার ক্যাপাবিলিটিকে বিচার করব, তার কার্যক্ষমতাকে বিচার করব। তাহলে অ্যাসেসমেন্ট ইজ একটা প্রসেস। ঠিক আছে, আমি দেখো এই কারণে তোমাদের আরো ভালো ক্লিয়ার করার জন্য কিন্তু আমি দেখো একটা ইংলিশে একটা পুরো লাইন কোটেড করে দিয়েছি আমি, যেখানে কিন্তু সব জিনিসটা তোমাদের মধ্যে কিন্তু জিনিসটা আছে একদম। যেমন বলছে কি, অ্যাসেসমেন্ট ইজ দ্য প্রসেস। আমি বারবার করে বলেছিলাম অ্যাসেসমেন্ট কিন্তু একটা প্রক্রিয়া। গ্যাদারিং অ্যান্ড ডিসকাসিং, গ্যাদারিং মানে আমি প্রথমে বলেছিলাম তথ্য সংগ্রহ করছি আমরা স্টুডেন্টের কাছ থেকে, তার কর্মদক্ষতা সম্পর্কিত তথ্য সংগ্রহ করছি। তাহলে আমি তথ্য সংগ্রহ করলাম স্টুডেন্টের কাছ থেকে, এবার কি করব, তথ্যগুলোকে নিয়ে কি করব, আমরা ডিসকাস করব, আলোচনা করব। তাই বলছে গ্যাদারিং আর ডিসকাসিং দ্য ইনফরমেশন ফর মাল্টিপল ডাইভার্স সোর্সেস। তার মানে কিন্তু একটা, দেখো অ্যাসেসমেন্ট, এই যে তথ্য যে সংগ্রহ করি আমরা, এই তথ্য সংগ্রহ করার জন্য কিন্তু মনে রাখতে হবে আমরা বিভিন্ন প্রকার পদ্ধতি কিন্তু আমরা ব্যবহার করি। আমরা পরীক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারি, আমরা কোনো অভিক্ষা নিতে পারি, আমরা এক্সামিনেশন করতে, যেমন এক্সামিনেশন, এই যে পরীক্ষা নেওয়া হয়, যে বিদ্যালয়ে যে পরীক্ষা নিচ্ছি, এই যে তো আবার তোমার যে পরীক্ষা, যে টেস্ট পরীক্ষা তোমরা দেবে, অর্থাৎ কেন দেবে, কেন টেট পরীক্ষাটা নেওয়া হচ্ছে, কেন প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হচ্ছে, কেন আপার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে, কেন 9-10 পরীক্ষা নেওয়া, পরীক্ষা না নিয়ে তো আমরা ডাইরেক্ট আমরা কি করতে পারি, স্কুলে জয়েনিং করে দিতে পারি না। এই যে পরীক্ষাটা নিচ্ছে এক্সামিনেশন, এক্সামিনেশন ইজ এ ওয়ান কাইন্ড অফ সোর্স ফর গিভিং দ্য ডেটা, অর্থাৎ ডেটা মানে তথ্য। পরীক্ষা হচ্ছে এমন একটা পদ্ধতি, পরীক্ষা হচ্ছে ডেটা প্রোভাইড করা, ডেটা দেওয়া, তথ্য প্রদান করার কিন্তু একটা পদ্ধতি। তাই বলছে এরকম পরীক্ষা হতে পারে, যেটাকে আমরা পরীক্ষা বলছি, আবার বলতে পারি টেস্ট, যেটাকে অভিক্ষা বলি। আমি পরে আসছি অভিক্ষা এবং টেস্ট এক্সামিনেশনের মধ্যে পার্থক্যটা কি আছে, টেস্ট আর এক্সামিনেশনের মধ্যে পার্থক্য কি আছে, আমি আলোচনা অবশ্যই করব তোমাদের সাথে। কি করতে বলেছে এখানে, একটু ডেভেলপ এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট স্টুডেন্ট নো আন্ডারস্ট্যান্ড। দেখো আমি কথাটাই বলে দিয়েছিলাম ওখানে একটা কথা, যে এটা যখন আমি তাদের তথ্যগুলোকে আমি পেলাম, সেই তথ্যগুলোকে পেয়ে আমরা বিচার করি অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন। অপরদিকে ইভালুয়েশনের ক্ষেত্রে বললাম, ইভালুয়েশন হচ্ছে, ইভালুয়েশন ইজ এ কাইন্ড অফ প্রসেস, বাট when are taking the evaluations, every teacher must be measure all aspects of the students, like academic aspects, like behavioral aspects, and provide the grading and provide the grade, এবং তাদেরকে গ্রেড আমরা প্রোভাইড করব, সেটাই হচ্ছে আমাদের ইভালুয়েশন। তাহলে ইভালুয়েশনের মাধ্যমে কিন্তু আমাদের গ্রেডিং করা হয়, আর অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কি করছি, অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে তার কর্মদক্ষতা সম্পর্কে আমরা কি করছি, কর্মদক্ষতা যে আছে তার কর্মদক্ষতা সম্পর্কে আমরা ওয়াকিবহল হচ্ছি। আমি আর একটা সুন্দর তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো খুব সুন্দর একটা তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, একটু ধরো একটা ফাঁকা জায়গা পেলে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তুমি দেখবে এটা কতটা ইন্টারেস্টিং একটা জিনিস।
একটু সবাই লক্ষ্য করবে, আমি তিনটে জিনিস দাগ দেবো। এই একটা দাগ দিলাম, এই একটা গোল্লা করলাম, এই একটা গোল্লা করলাম। দেখো, আমি এটাকে লিখছি এম, এটাকে লিখছি এ, আর এটাকে লিখছি ই। দেখো, এম ফর মেজারমেন্ট, এ ফর অ্যাসেসমেন্ট, আর ই ফর ইভালুয়েশন। সাপোজ রিনা, রিনা একজনের নাম দিলাম আমি, রিনা, সীমা, তারপর হচ্ছে রীতা, তিনজনের নাম দিলাম, তিনজনের নাম আমি দিলাম। এরা তিনজন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এক্সামিনেশন দিয়েছে, মাধ্যমিক এক্সামিনেশন দিয়েছে। তারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। রিমা মাধ্যমিকে ধরো 80% পেয়েছে, সীমা ধরো 95% পেয়েছে, আর এ ধরো 75% পেয়েছে। তাহলে মেজারমেন্টটা কি? মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ, পরিমাপ। তাহলে রিমা কত পার্সেন্ট পেয়েছে? 80%, দ্যাট ইজ কল মেজারমেন্ট। সীমা কত পার্সেন্ট পেয়েছে? 95, দ্যাট ইজ কল মেজারমেন্ট। রীতা কত পার্সেন্ট পেয়েছে? 75, দ্যাট ইজ কল মেজারমেন্ট। এইবার তো হলো, এবার সায়েন্স পরীক্ষায় পাস করলো, এবার এইচএসে উঠলো, এইচএসে উঠলো, এইচএসে উঠার পরে তিনজনেই ধরো সায়েন্সে অ্যাপ্লাই করলো, সায়েন্স সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করলো, তিনজনের সায়েন্স টেস্টের জন্য সাবজেক্টে অ্যাপ্লাই করলো। এবার অ্যাজ এ ইভালুয়েটর, আমরা ইভালুয়েটর হিসাবে আমরা কি করব? রিমা 80%-এর মধ্যে দেখবো এ সায়েন্সে কত পার্সেন্ট পেয়েছে। দেখলাম এই সায়েন্সে মোটামুটি ধরো ও সায়েন্সে ধরো 70% পেয়েছে, সায়েন্স গ্রুপটা 70% পেয়েছে। এ সীমা সায়েন্স গ্রুপে ধরো এ প্রায় 85% পেয়েছে। আর এখানে ইন্টারেস্টিং ভাবে এ ধরো এখানে এও আবার 65% পেয়েছে। আমরা কি করব? আমি করলাম, আমি সরি, আমি রিমাকে, রিমাকে আর সীমাকে সায়েন্স দিলাম, কিন্তু রীতাকে আমি সায়েন্স সাবজেক্ট দিলাম না। রীতাকে সায়েন্স সাবজেক্ট দিলাম না, কারণ দেখলাম যে রীতা সোশ্যাল সায়েন্সে মানে আর্টসে, আর্টস গ্রুপে 70% পেয়েছে। তাহলে আমি দেখলাম যে রীতা তাহলে 70% জন্য এলিজিবল। তাহলে এই যে কথাটা আমি বলছি, এই যে এলিজিবল, না সীমা and রীতা আর এলিজিবল ফর টেকেন দ্য সায়েন্স সাবজেক্ট, তার মানে কি? দ্যাট ইজ কল দ্য অ্যাসেসমেন্ট। এটাই হচ্ছে আমার অ্যাসেসমেন্ট। অর্থাৎ আমি তাদের নাম্বারের উপর ভিত্তি করে আমি তাদের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তাকে সায়েন্সটা দিলাম, তার মানে তার কর্মদক্ষতা বিচার করলাম। দ্যাট ইজ কল দ্য অ্যাসেসমেন্ট, দ্যাট ইজ কল দ্য অ্যাসেসমেন্ট। এটাই হচ্ছে তার কর্মদক্ষতা। অর্থাৎ সায়েন্স গ্রুপে সে দক্ষ অর্জন করেছে বলে সে সায়েন্স সাবজেক্টটা পেল। ইভালুয়েশনে যখন করব আমরা,
ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা দেখব এই যে সীমা এবং রিপাকিতার এর একাডেমিক অ্যাচিভমেন্ট আমি তো লক্ষ্য করলাম আমি, প্লাস তার বিহেভিয়ারাল আসপেক্টটা বিচার করছি। বিহেভিয়ারাল আসপেক্ট তার কতটা সে সায়েন্সের সাবজেক্ট পড়ে ডিভোশন ছিল, এটাই হচ্ছে আমাদের ইভালুয়েশন। ইভালুয়েশন এই জন্য বলছিলাম, ইভালুয়েশন ইজ এ ব্রড আসপেক্টস। আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে যে কিভাবে আমরা সায়েন্স সাবজেক্টকে দিই, কিভাবে আর্টস সাবজেক্টকে দেওয়া হয়, কিভাবে কি দেওয়া হয়। এই টোটাল এই চক্রটা কাজ করে। এই যে তোমাদের যে তিনটে যে আমি গোল্লা দিয়েছি, আমি বৃত্ত এঁকেছি, আমি যে সার্কুলার দিয়েছি, এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এটা করতে হয়। ঠিক তাই, যে তোমরা যে টেট পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কিন্তু স্কোরিং বা স্কোরিং করা হচ্ছে, এবং যখন স্কোরিংটা হচ্ছে সেই স্কোরিংকে সবাইকে ইন্টারভিউ ডাক পাচ্ছে না, কিন্তু সেখান থেকে কিন্তু কি করা হচ্ছে, বাছাই করে কিন্তু ইন্টারভিউ ডাক করা হচ্ছে। সেখানেও কিন্তু বাছাই হচ্ছে, বাছাই করে কিন্তু ফাইনাল লিস্ট হচ্ছে। তার মানে হচ্ছে প্রতিটা ক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার কর্মদক্ষতাকে বিচার করা হচ্ছে। দ্যাট ইজ কল দ্য অ্যাসেসমেন্ট। সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? একটু ক্লিয়ার উত্তর দেবে সবাই চ্যাট বক্সে। সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইভালুয়েশন মানে হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ ইভালুয়েশন কথাটার অর্থ হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট, মানে তার সার্বিক দিক বিচার করা হচ্ছে, সব দিকটা বিচার করা হবে। আমি ইভালুয়েশনের ক্ষেত্রে ইভালুয়েশনটা হচ্ছে ব্রড আসপেক্ট, অর্থাৎ যে তার একাডেমিক দিক এবং তার বিহেভিয়ারাল দিক, দুটো দিককে যখন আমি মেজার করছি তখন সেটা হচ্ছে ইভালুয়েশন। ইভালুয়েশন হচ্ছে কি, ইভালুয়েশন একটা এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক ডেভেলপমেন্টটাকে বিচার করা হয় এবং তাদেরকে গ্রেডিং করা হয়, গ্রেডিং ব্যবস্থা করা হয়। সেটা হচ্ছে আমাদের ইভালুয়েশন। এখন এই অ্যাসেসমেন্টকে যদি আমরা দেখি যে একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আর হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। খুব ইন্টারেস্টিং জিনিস। এই পরীক্ষায় তোমাদের দেয় যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলতে কি বোঝো, অর্থাৎ শেখার মূল্যায়নটা কি, আর শেখার মূল্যায়ন, শেখার জন্য মূল্যায়ন, এটা হচ্ছে শেখার জন্য মূল্যায়ন, অর্থাৎ শিক্ষণের জন্য মূল্যায়ন, মানে যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। আর শেখার মূল্যায়ন হচ্ছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অর্থাৎ শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট। এক মিনিট আমি এটাকে একটু কারেকশন তোমাদের পরে করে দেবো, যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। দেখো, আমরা একটা জিনিসকে আগে বুঝি, আমরা এই যে লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং যেটা আছে, একটা হচ্ছে শিক্ষণের জন্য মূল্যায়ন, আর এটা শিক্ষণের উদ্দেশ্যে মূল্যায়ন। কেন হবে? দেখো, যখন টিচিং এবং লার্নিং প্রসেস চলে, অর্থাৎ যখন শিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতি ভালো করে বুঝবে, শিক্ষণ আর শিক্ষণ অর্থাৎ টিচিং অ্যান্ড লার্নিং, ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ যখন শিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের অগ্রগতি বিচার করা হচ্ছে কিনা, তখন সেটা হয় শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট, অর্থাৎ শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট। এক নম্বর। ঠিক, আমি আসছি পরপর। 2 নম্বর হচ্ছে ডিউরিং দ্য টিচিং লার্নিং সিচুয়েশন, অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের সফলতা এবং ব্যর্থতা জানা সম্ভব, অর্থাৎ তাদের দুর্বলতাগুলো সম্ভব। এটার উপর ভিত্তি করে
আমরা তিনটে জিনিসকে আমরা পাই, ভালো করে বুঝবে। একটা হচ্ছে তিনটে অ্যাসেসমেন্টকে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ফরমেটিভ, খুব ইম্পর্টেন্ট, ফরমেটিভ, ফরমেটিভ, এটা এসছিল পরীক্ষায়, সামেটিভ, সামেটিভ, আর একটা হচ্ছে ডায়াগনস্টিক্স। ডায়াগনস্টিক্স, ডায়াগনস্টিক আমি ডিটেল আরো পরে পড়াবো, এটা আমি এইটুকুনি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ফরমেটিভ, সামেটিভ আর ডায়াগনস্টিক্স। ফরমেটিভ মানে হচ্ছে কি, ফরমেটিভে বাংলা কি বলা হয় আমাদের, এক সেকেন্ড বাংলাটা বলে দিই তোমাদের। একটা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন, ফরমেটিভে বাংলা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন, সমষ্টিগত মূল্যায়ন আর দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন বা নির্ণায়ক অভিক্ষা। এখন এই ফরমেটিভ ইভালুয়েশনটা কি বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলতে আমরা কি বুঝি, মাথায় রাখবে। গঠনমূলক, এই ফরমেটিভ অ্যাসেসমেন্টটা হবে হচ্ছে ডিউরিং টিচিং লার্নিং প্রসেস, যখন শিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতি যখন চলবে, অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতি চলাকালীন যে ধরনের অ্যাসেসমেন্ট নেওয়া হয় বা করা হয়, তখন তাকে বলা হয় ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তখন তাকে বলা হয় ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে কি বললাম, ডিউরিংটা যে অ্যাসেসমেন্টটা আমাদের টিচিং লার্নিং প্রসেসের সময় চলে, তখন সেটা হচ্ছে আমাদের ফরমেটিভ অ্যাসেসমেন্ট। কেন করা হয় ফরমেটিভ অ্যাসেসমেন্ট? আমি প্রথমেই বলেছিলাম, ডিউরিং ফরমেটিভ বা গঠনমূলক মূল্যায়নের মাধ্যমে, অর্থাৎ যখন টিচিং লার্নিং প্রসেসটা চলছে, অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীদের উৎকর্ষতাকে বিচার করার জন্য, শিক্ষার্থীদের উৎকর্ষতাকে বা শিক্ষার্থীদের অগ্রগতি, পাঠের প্রতি অগ্রগতি কতটা হচ্ছে সেটা বিচার করার জন্য কিন্তু এই ফরমেটিভ অ্যাসেসমেন্ট করা হয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে প্রত্যেকটা যে টপিক, প্রত্যেকটা এভরি টিচিং লার্নিং প্রসেস হ্যাজ এ সার্টেন অবজেক্টিভস। প্রত্যেকটা শিক্ষণ পদ্ধতির মধ্যে কিন্তু একটা অবজেক্টিভ থাকে। তাহলে যে উদ্দেশ্য থাকে, অবজেক্টিভ মানে উদ্দেশ্য, অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতির একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা কতখানি ফুলফিল হচ্ছে, কতটা প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী শিক্ষণ উদ্দেশ্যগুলি কতটা অগ্রসর হচ্ছে, সেটাকে পরিমাপ করা হয় ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে। দু নম্বর। আর কি, ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমাদের শিক্ষকের পাঠদান বা ব্যর্থতা সম্পর্কে আমরা অবগত হই। তাহলে এটাই হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অর্থাৎ আমরা কি দেখলাম ফরমেটিভ অ্যাসেসমেন্টের মাধ্যমে? অর্থাৎ ফরমেটিভ অ্যাসেসমেন্টের মূল বিষয়টা কি না, শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন যে ধরনের মূল্যায়ন করা হয় তাকে বলা হয় গঠনমূলক মূল্যায়ন। শিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতি চলাকালীন এর উদ্দেশ্যটা কি থাকে, শিক্ষার্থীদের পাঠের কতটা অগ্রগতি হচ্ছে সেটা বিচার করা, এক নম্বর উদ্দেশ্য। দু নম্বর উদ্দেশ্য কি বললাম, শিক্ষার্থীদের শিক্ষণের যে উদ্দেশ্যগুলো কতটা পরিণতি পাচ্ছে সেটা বিচার করা যায়। তিন নম্বর কি বললাম, শিক্ষকের ব্যর্থতা এবং সফলতা নির্ণয় করার জন্য ব্যবহার করতে পারছি। চার নম্বর একটা কথা বলি, শিক্ষার্থীদের দুর্বলতা আমরা নির্ণয় করতে, দুর্বলতাগুলো আমরা জানতে পারছি। এটা গেল হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। কিন্তু
এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টে কিন্তু কোনো প্রকার কিন্তু গ্রেডিং বা কোনো প্রকার মার্কস বা গ্রেডিং সিস্টেম কিন্তু এখানে প্রচলিত হয় না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্টে কিন্তু কোনো প্রকার গ্রেডিং সিস্টেম থাকে না। এবার আসি সামেটিভ। সামেটিভটা কি? সমষ্টিগত মূল্যায়ন। অর্থাৎ যখন টিচিং লার্নিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ যখন আফটার কমপ্লিশন অফ দ্য টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতি শেষ হয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের অগ্রগতি পরিমাপ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সামেটিভ ইভালুয়েশন। তাহলে সামেটিভ মানে হচ্ছে হোল পুরোটা, অর্থাৎ পুরো টিচিং লার্নিং প্রসেসটা চললো, পুরোটা টিচিং লার্নিং প্রসেসটা চলে যাওয়া হওয়ার পরে আমরা শিক্ষার্থীদের পাঠের প্রতি কতটা অগ্রগতি হলো সেটা পরিমাপ করতে পারছি, শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্যগুলো কতটা সফলতা পেল সেটা উদ্বৃত্ত করতে পারছি। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যেটা বৈশিষ্ট্য, এই সামেটিভ ইভালুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রেডিং দেওয়া হয়, গ্রেড প্রদান করা হয় এখানে আমাদের। তাহলে সামেটিভ ইভালুয়েশন বুঝতে পেরেছো? সামেটিভ ইভালুয়েশন হচ্ছে যে অর্থাৎ যে শিক্ষণ কার্য হয়ে যাওয়ার পরে, দেখো লিখেছি, যখন আমাদের তখন সেটা হচ্ছে আমাদের সমষ্টিগত মূল্যায়ন। এবারে আমরা আসি ডায়াগনস্টিক ইভালুয়েশন। ডায়াগনস্টিক ইভালুয়েশনের মাধ্যমে আমরা কি করছি, শিক্ষার্থীদের দুর্বলতাগুলো যখন আমরা পরিমাপ করতে পারছি। ডায়াগনস্টিক evaluations are completely related with the weakness of the students. অর্থাৎ স্টুডেন্টদের যখন দুর্বলতাগুলো আমরা পরিমাপ করতে পারছি তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের ডায়াগনস্টিক ইভালুয়েশনস। এবার পরীক্ষায় অনেক সময় এক্সাম্পল চাই, পরীক্ষায় কিন্তু এবার অনেক সময় আমাদের এক্সাম্পল চাই, যে কতগুলো এক্সাম্পল তোমার সামনে দেবে, দেওয়ার পরে বলবে এর মধ্যে কোনটি ফর্মেটিভ ইভালুয়েশন, এর মধ্যে কোনটি সামেটিভ ইভালুয়েশন, এটা পরীক্ষায় চাই। আমি প্রথমে আসি সামেটিভ ইভালুয়েশন। আশা করছি এখানে সবাই তোমরা ডিএলএড করে এসছো, প্রত্যেকে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত। দেখো তোমরা যখন ডিএলএড পরীক্ষাটা পাশ করেছো তোমাদের কিন্তু দুটো ইয়ারে দুবার পরীক্ষা হয়েছে, একটা হচ্ছে ফার্স্ট ইয়ার, একটা হচ্ছে সেকেন্ড ইয়ার। অর্থাৎ সেমিস্টার, একটা 1 বছরের সেমিস্টারের প্রোগ্রাম একটা হলো, আর একটা হচ্ছে সেকেন্ড ইয়ারে গিয়ে হলো। তাহলে এই যে সেমিস্টার এক্সামিনেশন যেটা, এটা কিন্তু অবশ্যই আমাদের সামেটিভ ইভালুয়েশনের মধ্যে আসবে, মনে থাকবে। ইউনিট টেস্ট, সেমিস্টার এক্সামিনেশন, ফাইনাল এক্সামিনেশন, annual half yearly examinations, all are the example of summative evaluations. প্রত্যেকটা কিন্তু আমাদের সামেটিভ ইভালুয়েশনে কিন্তু আমাদের এক্সাম্পল। তাহলে স্যার ফর্মেটিভ ইভালুয়েশন এক্সাম্পল কি হতে পারে? আছে, ফর্মেটিভ ইভালুয়েশনে এক্সাম্পল আছে। কি কি এক্সাম্পল সেটা আমরা দেখে নিই একবার। দেখো আমি একটু দেখো, হোমওয়ার্ক, তুমি কাজ আজকে যেটা পড়ালাম সেটা কাজটা বাড়িতে করতে দিলাম। তারপরে কি হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমি ক্লাসে পড়াচ্ছি এবং পড়ানোর সাথে তাদেরকে কাজ করাচ্ছি। কুইজ কম্পিটিশন যেটা হয়, অবশ্যই ফর্মেটিভ ইভালুয়েশন। রিডিং চেকস, হয়তো ক্লাসে গেলে গিয়ে বললে যে আজকে তোমরা যেটা পড়েছো সেটা রিডিং চেক। ক্লাস টেস্ট, ফর্মেটিভ ইভালুয়েশন। এগুলো সবই কিন্তু আমাদের ফর্মেটিভ ইভালুয়েশনের মধ্যে আসবে। অ্যাচিভমেন্ট টেস্ট, ফর্মেটিভ ইভালুয়েশন।
ক্লাস টেস্ট কিন্তু ফর্মেটিভ, ইউনিট টেস্ট কিন্তু আবার সামেটিভ ইভালুয়েশনের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো একটা ফর্মেটিভ আর সামেটিভ ইভালুয়েশনের মধ্যে আমি একটা সুন্দর একটা পার্থক্য করে দিয়েছি একদম ক্লিয়ার করার জন্য। এই জিনিসটা আসে, এটা পরীক্ষায় তোমাদের দেয়, দেখো রেড কালার দিয়ে মার্ক করা আছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং। দেখো অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে আমাদের ফর্মেটিভ ইভালুয়েশন FE, আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং হচ্ছে আমাদের সামেটিভ ইভালুয়েশন। এটা একদম মাথায় রাখতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে এটাকে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটি এইরকম টার্মেই তোমাদের পরীক্ষা দেবে যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর এক্সাম্পল কি, ফর্মেটিভ ইভালুয়েশন, আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর এক্সাম্পল কি, সামেটিভ ইভালুয়েশন। দেখো তাহলে এই যে যেটুকুনি আমি পড়ালাম তোমাদেরকে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে অ্যাসেসমেন্ট আর ইভালুয়েশন সম্পর্কে, নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এইরকম ভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গাকে, এরকম ভাবে আমরা প্রত্যেকটা জায়গাকে ধরে 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 কিন্তু আমরা পড়াবো। সাবিনা শবনম খাতুন কিছু বলবে, বলো। শবনম খাতুন প্লিজ টেল মি। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা টপিক আমরা পড়াবো একদম, যাতে তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট যেন থাকে। এটা আমাদের মোটো, আরপিইপি সেন্টারে এটাই হচ্ছে মোটো, যে প্রত্যেকটা স্টুডেন্টকে 100% প্রিপেয়ার করে তাকে পরীক্ষায় পাঠানো, যাতে তার মধ্যে সে যখন পরীক্ষায় হলে বসবে তার কাছে হোল সিলেবাসটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকবে। এটাই হচ্ছে আমাদের আরপিইপি সেন্টারে, কোচিং সেন্টারে আমাদের মূল মোটো, মূল উদ্দেশ্য, যে আমরা এমসিকিউ এর উপর বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কনসেপ্ট ক্লিয়ারের উপরে। এই জন্য আজকে আমাদের কিন্তু সাকসেস কিন্তু অন্যান্য থেকে অনেক বেশি আমাদের। এবং আমাদের প্রত্যেকটা সেন্টারে আমাদের যে আরপিপি প্রত্যেকটা টিচার কিন্তু যথেষ্ট এফিসিয়েন্ট টিচার আছে এখানে আমাদের, তারা কিন্তু তাদেরকে যে কোনো টপিকে যে কোনো সময় লিখে বা তারা কিন্তু হেল্প করে। এরপরে যেমন আমাদের আছে সিসিই এসছে, ক্রমাগত সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনস, যেটা ক্ষেত্রে আমাদের এনইপি 2020, যেটা তোমরা নিশ্চয়ই পড়েছিল, ন্যাশনাল এডুকেশন পলিসি চলে এসছে 2020 সালে, সেখানে কিন্তু আমাদের এই সিসিই উপর জোর দেওয়া হয়েছে, কম্প্রিহেন্সিভ অ্যান্ড কন্টিনিউয়াস ইভালুয়েশন জোর দেওয়া আছে সেখানে, অর্থাৎ ক্রমাগত ব্যাপক মূল্যায়ন। সেখানে দুটোকে অ্যাসপেক্টকে ভালো ভাগ করা হয়েছে, কোলাস্টিক অ্যান্ড কোলাস্টিক ইভালুয়েশনস। অর্থাৎ শিক্ষার্থীদের শুধুমাত্র যে তাদের পড়াশোনার বিষয়ে যে অ্যাচিভমেন্ট তাদেরকে পরিমাপ করা হবে তা নয়, পড়াশোনার বাইরেও যে কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেখানেও তাদের পারফরমেন্সকে মূল্যায়ন করা হবে। এনইপি 2020 এটাই বলে যাচ্ছে বারবার করে, যে তার শিক্ষার্থীদের সার্বিক দিকটার উপর জোর দিতে হবে। সেটা ক্ষেত্রে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে, সেটা পড়াবো তোমাদেরকে আমি সিসি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। সেখানে কোলাস্টিক ইভালুয়েশন কি, কো কোলাস্টিক ইভালুয়েশন কি, কেন সেটাকে কোলাস্টিক বলছি, কেন কো কোলাস্টিক বলছি, এই বিষয়গুলোকে প্রত্যেকটা টপিক আমি আলোচনা আবারও বলছি, প্রত্যেকটা টপিককে তোমরা কিন্তু কনসেপ্ট আমরা কিন্তু পড়াবো, প্রত্যেকটা বিষয়ে যে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করাবো আমরা। রেমিডিয়াল টিচিং, সংশোধনমূলক পাঠ, এ কি কেন করা হচ্ছে, এবং এখানে কিন্তু অনেক জিনিস আছে, আমি বারবার করে তোমাদের বলছি। আমাকে একটা চ্যাট বক্সে অনেকে প্রশ্ন করেছে যে ইভিএস এর বুক, দেখো ইভিএস এর বুক বলতে তোমরা সেটা অনিশ চট্টোপাধ্যায় একমাত্র বই আছে যেটা তোমরা ফলো করতে পারো, কিন্তু অনিশ চট্টোপাধ্যায়ের মধ্যে কিন্তু সবকিছু পাবে না, আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি, এর বাইরে কোনো ইভিএস এর বুক নেই। যা আছে সেটা হচ্ছে হায়ার স্ট্যান্ডার্ডের বুক আছে। হ্যাঁ তুমি নিতে, যেমন জর্জ বলেছে, একজন বিখ্যাত
এনভায়রনমেন্টালিস্ট, তার লেখা বই আছে, ইংলিশ ভার্সনে বই আছে, এবং সেটা বইটার দাম প্রচুর দাম। ওরকম ভাবে তুমি অনিশ চ্যাটার্জি পড়লে তুমি হয়তো কিছুটা জিনিস পাবে, সব পাবে না, কোনো বইতে সব নেই। আমাদেরকে প্রচুর স্টাডি করতে হচ্ছে। এখানে ইভিএস হচ্ছে এমন একটা সাবজেক্ট, এর কোনো এন্ড নেই। আমি বারবার করে বলছি, সাইকোলজির এন্ড থাকতে পারে, কিন্তু ইভিএস এ কিন্তু এন্ড নেই। কারণ ইভিএস এর মধ্যে আমরা সবাই জানি, এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে আমাদের পুরো সায়েন্সটাই ঢুকে আছে। তাই কিন্তু এর পার্টিকুলারলি কোনো অনিশ চ্যাটার্জির মধ্যে তুমি হয়তো পলিউশনটা পাবে, আমি বলে দিচ্ছি, পলিউশন পাবে, ওয়েস্ট মেটেরিয়ালটা পাবে, গ্লোবাল ওয়ার্মিং কিছু কিছু জিনিস পাবে, সব কিছু পাবে না। রেড টাইস পাবে না, অ্যালগি গ্লুম পাবে না, অয়েল স্পিল পাবে না, পাবেই না। ন্যাচারাল ক্লারিসির মধ্যে তুমি ফ্লাড আর সাইক্লোন পেতে পারো, ফ্লাডটা পেতে পারো, ভলকানিক অ্যাক্টিভিটিস পাবে না, পাবে না, নেই। প্রত্যেকটা জায়গাকে কিন্তু আমাদের বিভিন্ন বিভিন্ন প্রকার বই থেকে কিন্তু আমাদের এগুলো কালেক্ট করতে হয়। তাই বলছি যে এর পার্টিকুলারলি কিন্তু যে একটা বই পড়লেই যে সবকিছু পাবো তা নয় কিন্তু। অর্থাৎ ইভিএস এর যে শুধুমাত্র একটা বই পড়লেই যে হবে না, টোটাল কোশ্চেনটা আসছে কিন্তু জেনারেল নলেজের উপর ভিত্তি করে। অর্থাৎ কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতেই হবে, ওই সম্পর্কিত বিষয়টা তোমাকে জানতেই হবে, জানতেই হবে, নাহলে কিন্তু তোমরা পারবে না, পারবেই না তোমাদেরকে। এবং শুধুমাত্র আর একটা কথা তোমাদেরকে বলি, যে আমরা তো এখানে 100% গাইড করবো, তোমাদেরও কিন্তু তোমাদের পড়তে হবে প্রচুর পরিমাণে, তোমাদের নিজেরকেও পড়তে হবে। এবং যে পড়তে গিয়ে যে জায়গাগুলোকে তোমাদের আটকাবে, সেগুলোকে কোশ্চেন ফর্মে লিখে, টপিক ওয়াইজ লিখে, সেটাকে কনসার্ন যে টিচার থাকবে তাকে পাঠাতে হবে। আমরা অবশ্যই সেগুলোকে সলভ করে দেবো। আশা করি বুঝতে পেরেছো আজকে তোমাদের যে 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 শুধুমাত্র যে পার্টিকুলার যে একটা বই, বা সিটে, স্যার সিটের বই ফলো করলেই হবে, স্যার এনসিআরটি বই ফলো করলেও হবে, তা না, পাবে না, একটা বইতে পাবে না, অসম্ভব ব্যাপার, পাওয়া যাবে না। বিভিন্ন প্রকার বই থেকে বিভিন্নভাবে তোলা হয়েছে। এটা টোটালটা বললাম তো, ইভিএসটা হচ্ছে, ইভিএসটা টোটালটা জিকে ওরিয়েন্টেড করে দিয়েছে। জিকে কোনো শেষ আছে? নেই। কিন্তু আমরা যেটা পড়াবো, আমি যেভাবে তোমাদের পড়াবো, এর মধ্যে তোমরা দেখবে তোমাদের কাছে অনেক বিষয়গুলো সহজ হয়ে গেছে। কেন, আমি প্রত্যেকটা টপিকের মেটেরিয়াল দেবো তোমাদেরকে, প্রত্যেকটা টপিকের মেটেরিয়াল পাবে তোমরা, এবং এনাফ মেটেরিয়াল পাবে। এর জন্য প্যানিক হওয়ার কিচ্ছু নেই, প্যানিক হবে না। আস্থা রাখো, ভরসা রাখো, দেখবে তোমরা সব আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা সব ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবো, এগিয়ে যাবো। লাস্টে দিনের শেষে দেখবে আমরা টোটাল যে টপিকটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, সে টোটাল সিলেবাসটা কিন্তু আমরা কভার আপ করেছি। এবং টোটাল সিলেবাসটা যদি আমরা কভার আপ করি, আমি বলেছি 60 থেকে 70% কোশ্চেন তোমরা কমন পাবে। তাই বলছি, বারবার করে বলছি, ইবিএস নিয়ে কিন্তু কেউ প্যানিক হবে না। আমরা প্রত্যেকটা বিষয়কে কিন্তু ধরে ধরে পড়াবো। যখন আমি পড়াবো প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা করে পড়াবো, প্রত্যেকটা অধ্যায়কে, সেই অধ্যায় রিলেটেড যতটা ইনফরমেশন দেওয়া যায় ততটা ইনফরমেশন আমি দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমাদের পড়াশোনাটা করাবো আমরা আরপিইপি থেকে। আরপি থেকে কি করে আমাদের পড়াশোনাটা করা হয়, এখানে অনেক এফিসিয়েন্ট টিচার আছে, তারা কিভাবে পড়াবেন একটা নমুনা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই প্রশ্নগুলো করতে পারো, আমি উত্তর দেব। অ্যাসেসমেন্ট এবং ইভালুয়েশন সম্পর্কে যেটুকুনি কনসেপ্ট দিয়েছি, আশা করি বুঝতে পেরেছো, এইটুকুনি থেকে কারোর কোনো সমস্যা নেই। এর বাইরেও যদি কারোর কিছু, হ্যাঁ দেখো, একজন প্রশ্ন করেছে যে এই মেটেরিয়াল গুলো পড়লে, দেখো ভাই, পড়ার কোনো শেষ নেই। আমি কিন্তু বারবার করে একটা বলছি,
পড়ার কোনো শেষ নেই, প্রচুর পড়তে হবে। তুমি চাইলে পড়তেই পারো। আমরা যে মেটেরিয়াল দেবো সেই মেটেরিয়ালটাই যথেষ্ট এক্সামিনের জন্য। তুমি যদি মনে করো আরো জানার চেষ্টা করো, তুমি পড়তেই পারো। কখনো আমরা টিচার হিসেবে কাউকে ডিমোটিভেট করতে পারি না যে তুমি পড়বে না, কিন্তু সেটা পড়তে হবে, অথেন্টিক জায়গা থেকে পড়তে হবে। বাজার চলতি প্রচুর বই আছে অসংখ্য ভুলে পড়া। আমি কিন্তু অ্যাজ এ সায়েন্স টিচার আমার দীর্ঘ 15 বছর চাকরি জীবন আমি করছি, ঠিক আছে। আগে যে মেটেরিয়াল গুলো দিই সেগুলো পড়ো, আর উল্টো পাল্টা বইয়ের পেছনে ছুটো না। আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি, বাজারে প্রচুর বই আছে যেগুলো কিন্তু প্রচুর ভুলে ভরা আছে। আমার এই 15 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্সে কিন্তু আমি বলছি তোমাদেরকে, বুঝতে পেরেছো? তো আগে আমরা যে মেটেরিয়াল গুলো দিচ্ছি সেগুলোকে পড়ো, দেখো না সেটা পড়ে যাওয়া কভার করতে পারো কিনা। সেটা তো প্রচুর সাবজেক্ট, প্রচুর, দেখে মনে হচ্ছে প্রচুর আছে, ঠিক আছে। হ্যাঁ বলো, প্রশ্ন করো। সোহাগী খনম কি বলছো বলো। আচ্ছা, হ্যান্ড রেজ করছো কিন্তু কিছু প্রশ্ন তো করবে। প্রত্যেকটা ক্লাসের শেষে প্রতিদিনের মেটেরিয়াল প্রতিদিন পাবে ক্লাসের শেষে। যেদিনকে যে টপিকে ক্লাস হবে সেই টপিকে ক্লাস হয়ে যাওয়ার পরে মেটেরিয়াল আমরা গ্রুপে দিয়ে দেবো। এই যে আরপিপি যে অ্যাপ আছে সেই অ্যাপে তোমাদের যারা পেইড ব্যাচে নেবে তারা সেই অ্যাপ থেকে তারা অ্যাক্সেস করতে পারবে। প্রতিদিনের মেটেরিয়াল প্রতিদিন তারা পেয়ে যাবে, একদম, ঠিক আছে। সেটা ঘাবড়ানোর কিছু নেই, অযথা প্যানিক হয়েও না। আমরা প্রত্যেকটা টিচার যেদিনকে যে সাবজেক্ট পড়ায় আমরা ক্লাসের শেষে সেই টপিকটা গ্রুপে আমরা আপলোড করে দিই, যাতে স্টুডেন্টরা আমাদের পড়ানোর সাথে সাথে তারাও যেন আপ টু ডেট হয়ে যায়, ঠিক আছে। এবং সেগুলোকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো, তারও অপশন আছে। আচ্ছা, এনি কোশ্চেন্স? এনি কোশ্চেন্স? আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কি কোনো প্রশ্ন আছে? আর আজকে ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে। কতটা তোমাদের বোঝাতে পারলাম সেটা তো অবশ্যই তোমরা জানাবে। কোনো ডাউট থাকলে সেটা অবশ্যই ক্লিয়ার করার জন্য সুযোগ দিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা ক্লাসের শেষে পরে কিন্তু আমরা সময় রাখি যে ডাউট ক্লিয়ারেন্সের জন্য, অর্থাৎ যে টপিকটা আমরা পড়িয়েছি সেই টপিক রিলেটেড যদি কারো কোনো যদি অসুবিধা থাকে আমরা তাদেরকে বলি তোমরা চ্যাট বক্সে চ্যাট করে রাখতে পারো, বা ক্লাসের শেষে তোমরা হ্যান্ড রাইজ করবে, আমরা প্রত্যেকের প্রশ্ন উত্তর দেব, ঠিক আছে। আমরা প্রত্যেকের প্রশ্ন ডাউট ক্লিয়ারেন্সের জন্য আমি সময় দিই, সেই টাইমের মধ্যে তোমাদেরকে ডাউট গুলো যে ক্লিয়ারেন্স তোমাদের করে নিতে হবে, ঠিক আছে। শিবব্রত সেনাপতি কিছু বলছো বলো। এই যে শিবব্রত হ্যান্ড রাইজ করেছে, এবার ও যদি কোনো প্রশ্ন করতে চায় আমাকে প্রশ্ন করবে, আমি অ্যালাউ করে দিয়েছি ওকে, এখানে তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। শিবব্রত সেনাপতি কিছু বলবে? শিবব্রত সেনাপতি? নো। আচ্ছা, ইউনিট টেস্ট কেন সামেটিভ? আচ্ছা, যখন আমরা ইউনিট টেস্টটা নিই, ইউনিট টেস্টটা কি আমরা পড়ানোর সাথে সাথে নিচ্ছি না তো। ইউনিট টেস্ট হচ্ছে টোটাল ইউনিটটা কমপ্লিট হয়ে গেল, একটা বা দুটো ইউনিট আমরা যখন নিই সেটা হওয়ার পরে কিন্তু আমরা ইউনিট টেস্টটা নিই। তাহলে ইউনিট টেস্টটা সামেটিভ কখনো তো ফর্মেটিভ হতে পারে না। অর্থাৎ ইউনিট টেস্টটা কি আমরা পড়ানো চলাকালীন ইউনিট টেস্ট নিচ্ছি না। ইউনিট টেস্ট সবসময় হচ্ছে সামেটিভ, নট এ ফর্মেটিভ। ইউনিট টেস্ট কখনো ফর্মেটিভ হতে পারে না।
একদম বারবার করে বলে দিচ্ছি, ইউনিট টেস্ট সবসময় সামেটিভ হবে, ঠিক আছে? অর্থাৎ একটা বা দুটো ইউনিট পড়ানোর পর তো আমরা পড়াচ্ছি, আমরা তো টেস্ট দিচ্ছি। ফর্মেটিভ বলতে কি বোঝাচ্ছে? পড়া চলাকালীন যেটা করছি, এই ক্লাস টেস্ট কিন্তু আবার ফর্মেটিভের মধ্যে আসবে। হয়তো আমি ক্লাসে গেলাম, আমি পড়ালাম, পড়িয়ে বললাম এবার তোমাদের কিছু প্রশ্ন করছি, তোমরা পরীক্ষা দাও। ক্লাস টেস্ট আর ইউনিট টেস্টের মধ্যে পার্থক্য আছে। ক্লাস টেস্ট হচ্ছে প্রতিদিন পড়াটা তোমাদের দিচ্ছি, যেমন হোমওয়ার্ক। এই যে হোমওয়ার্কটা কিন্তু ফর্মেটিভের মধ্যে আসবে। অর্থাৎ আজকে আমি করলাম, আমি করে তোমাদের কাজটা দিয়ে দিলাম, আজকে যেটা পড়ালাম সেটার উপর ভিত্তি করে তোমাদের কাজটা বাড়ির কাজ দিয়ে দিলাম, ইট ইজ হোমওয়ার্ক। একদম। অর্থাৎ পাঠ চলাকালীন যে প্রকার অ্যাসেসমেন্ট গুলো আমরা করব সেটা হচ্ছে আমার ফর্মেটিভ। যেমন কুইজ কম্পিটিশন করছি আমরা, হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, কোনো একটা কাজ করতে দিলাম, এগুলো তো ফর্মেটিভের মধ্যে আসবে। ইউনিট টেস্ট, সেমিস্টার টেস্ট, এগুলো সবই সামেটিভের মধ্যে আসবে। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? তো একটা বলি, আচ্ছা পাঠ চলা যখন আমি যে বিষয়টা পড়াচ্ছি, আমি বলতে পারি তো যে আজকে যে পড়াটা করাচ্ছি এর উপর আমি তোমাদের কুইজ কম্পিটিশন নেবো, কুইজ নেবো, ফর্মেটিভ। আচ্ছা, আর কারোর প্রশ্ন আছে বলো? আর কোনো প্রশ্ন আছে কারোর? অবশ্যই। আমি এখন তোমাদের জিজ্ঞেস করি যে হট করে, যে আচ্ছা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে গ্রেডিং কোথায় দেওয়া হচ্ছে? অবশ্যই টেস্ট করছি তোমাদেরকে, এটা ফর্মেটিভ হয়ে যাবে। এই যে পাঠ চলাকালীন যখন আমি টেস্ট পরীক্ষা নিচ্ছি, আমি ধরো এবার পাঠ চলছে, আমি এবার তোমাদের একটা কুইজ কম্পিটিশন নিচ্ছি, এটা ফর্মেটিভ হয়ে যাবে। অবশ্যই। এনি কোশ্চেন্স? এনি কোশ্চেন্স? তো প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু আমি বলছি তোমরা ক্লাসের শেষে পাবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, প্যানিক হওয়ার কিচ্ছু নেই। আমরা যে স্টাডি ম্যাট গুলো দেবো যথেষ্ট উন্নত মানের স্টাডি ম্যাট, এটা মাথায় রেখো। যথেষ্ট ইন ডিটেলে করা আছে, যথেষ্ট উন্নত মানের স্টাডি ম্যাট পাবে তোমরা। সেটা আগে শেষ করো, দেখো কতটা তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, এবং প্রতিদিনের ক্লাসের শেষে কিন্তু তোমরা সেটা পাবে। এটা কিন্তু আমরা আরপিপি থেকে কিন্তু আমরা এটা করে থাকি, প্রত্যেক টিচার এটা করি আমরা। এবং আমরা সবচেয়ে বড় কথা, তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ড ক্লাস পাবে। অর্থাৎ অনেকে ক্লাস আজকে হয়তো করতে পারলে না, সেই ক্লাস, এই যে ধরো আমি ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা রেকর্ডিং হয়ে যাবে, এই ক্লাসটা তুমি পরেও শুনতে পারবে। এই ফেসিলিটি গুলো কিন্তু আমরা দিচ্ছি, আরপিপি কিন্তু এই ফেসিলিটি গুলো দেয়। লাইভ ক্লাসও জয়েন করতে পারো। আবার দেখা গেল লাইভ ক্লাসে কেউ হয়তো টপিকটা বুঝলে না, সে পরে কিন্তু রেকর্ড ক্লাসটা শুনেও সে শুনে নিতে পারে। এবং আমরা যে নোটস, সে নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে, অ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। একদম পড়ানোর শেষেই তোমাদের এই অ্যাপে এটা ডাউনলোড করে দেওয়া, অ্যাপেই তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? বলো। হ্যাভ এনি কোশ্চেন্স এনিবডি? তাহলে ক্লাসটা আমরা এখানেই শেষ করব। কোনো প্রশ্ন আছে? তাড়াতাড়ি করতে পারো প্রশ্ন করলে। হ্যাভ এনি কোশ্চেন্স? হ্যাভ এনি ডাউট? কোনো ডাউট আছে, কোনো প্রশ্ন আছে, সেটা করতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো। এখানে তাহলে আমরা ক্লাস শেষ করছি। গুড নাইট।